কি দেখছি আমি? আমার মামাতো বোন রিমি হয়ে গোসল করছে। ছেলে বড় হয়েছে, সেদিকে ওনার কোনো খেয়ালই নেই। একটা বিয়ে দিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। কতদিন আর কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমাবো? আমারও তো অন্যদের মতো নিজের বউকে জড়িয়ে ধরে ঘুমোতে ইচ্ছে করে নাকি? প্রতিদিন ভালোবাসায় নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। এই মুহূর্তে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ শুনবেন। দুপুরবেলা ক্রিকেট খেলে ঘামে ভেজা শরীর নিয়ে বাড়ি ফিরলাম। ব্যাটটা রেখে কপালের ঘাম মুছতে মুছতে ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে আশেপাশে তাকিয়ে রীতিমতো টাসকি খেলাম। এটা কি আমার ঘর, নাকি ভুল করে অন্য কারো ঘরে ঢুকে পড়লাম? পুরো ঘর সুন্দর করে সাজানো গোছানো দেখে চোখ জুড়িয়ে গেল আমার। চারদিক থেকে মিষ্টির ঘ্রাণ ভেসে আসছে। আহ, কি সুবাস! এই গরমের মধ্যেও মনটা শীতল হয়ে গেল। কিন্তু আশ্চর্যের বিষয়, ঘরটা এত সুন্দর করে গোছালো কে? নিশ্চয়ই মা গুছিয়েছে। কতবার বলি এই বয়সে আর এত খাটাখাটনি করো না, তবুও মা আমার কথা কানে তুলে না। কি দরকার ছিল ঘরটা গোছানোর? এসব ফালতু ফালতু কাজে সময় নষ্ট করার কি দরকার ছিল? যে কাজটা করার দরকার সেটা না করে অকাজ কোকাজ করে বসে থাকে। ছেলে বড় হয়েছে, সেদিকে ওনার কোনো খেয়ালই নেই। একটা বিয়ে দিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। তখন ছেলের বউ এসেই বাড়ির সব কাজ করত। কিন্তু না, আমার শ্রদ্ধেয় আম্মাজান ছেলের বিয়ের কথা মুখেই আনছেন না। ছেলে যে বিয়ের জন্য দিন দিন পাগল হয়ে যাচ্ছে, উনি যেন সেটা দেখেও না দেখার ভান করছে বলি। কতদিন আর কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমাবো? আমারও তো অন্যদের মতো নিজের বউকে জড়িয়ে ধরে ঘুমোতে ইচ্ছে করে নাকি? কিন্তু মা আমার বিয়ে দিতেই চাচ্ছে না। বাধ্য হয়ে কয়েকবার মাকে ইনিয়ে বনিয়ে বুঝিয়েছি আমি বিয়ে করতে চাই, কিন্তু ফলাফল শূন্য। এসবের দুঃখের কথা ভেবে শীতল মনটা আবার গরম হয়ে গেল। গা থেকে গেঞ্জিটা খুলে ছুঁড়ে ফেললাম। মেজাজটা গরম হয়ে গেছে। মাথায় পানি না ঢাললে মাথা ঠান্ডা হবে না। টাওয়েলটা গলায় পেঁচিয়ে বাথরুমে ফ্রেশ হওয়ার জন্য পা বাড়ালাম। বাথরুমের দরজাটা ধাক্কা দিয়েই খুলতে যা দেখলাম, তাতে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। চোখ দুটো ফুটবলের মতো আকার ধারণ করলো। হাঁ করে এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে রইলাম। কি দেখছি আমি? আমার মামাতো বোন রিমি হয়ে গোসল করছে। আমার মাথা ভন ভন করে ঘুরতে লাগলো। মনে হচ্ছে আমি হাওয়ায় ভাসছি। কিন্তু এই পেত্নিটা আমাদের বাড়িতে কি করছে? তাও আবার আমার বাথরুমে, আবার দরজা লক না করেই গোসল করছে। আমি কিছু বলতে যাব, তখনই রিমির চোখ আমার দিকে পড়লো। আমাকে দেখার সাথে সাথে রিমি গলা ফাটিয়ে চিৎকার দিল। রিমির চিৎকার শুনে আমিও ওর সাথে তাল মিলিয়ে চিৎকার দিলাম। রিমিও চিল্লাচ্ছে, আমি ওর সাথে চিল্লাচ্ছি। রিমি তাড়াতাড়ি করে ওর অন্য শরীর ঢেকে আমার পেটে সজোরে একটা ঘুষি মারল। আমি ব্যথায় কুকিয়ে উঠলাম। রিমি চিৎকার করে বলল, কুত্তা, তুই নক না করে বাথরুমে ঢুকলি কোন সাহসে? আসলে আমি। যা বের হ এখান থেকে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে রিমি আমাকে ধাক্কা দিয়ে বাথরুম থেকে বের করে দিল। ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটে গেল যে কিছু বলার সময়ও পেলাম না। তাছাড়া এমন অবস্থায় কিছু বলাও ঠিক না। আমি বাইরে এসে বিছানার উপর ধপাস করে বসে পড়লাম। চোখের সামনে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া দৃশ্যগুলো ভাসছে। কখনো ভাবিনি লাইফে এমন কিছু দেখব। আমার নিজের খুব রাগ উঠল। কেন যে তাড়াহুড়ো করে বাথরুমে ঢুকতে গেলাম। ধুর, বিছানার উপর বসে কিছুক্ষণ আগের ঘটনাটা চিন্তা করছি। হঠাৎ বাথরুম থেকে রিমি আমাকে ডাক দিল। এ কুত্তা, একটু শোন তো। আচমকা রিমির ডাককে চমকে উঠলাম। ভাবনার সেদ ঘটল। বসা থেকে চিৎকার করে বললাম, কি হয়েছে রে পেতনি, ডাকছিস কেন? রিমি মিষ্টি স্বরে বলল, একটু এদিকে আয় তো। কেন, কি হয়েছে? দরকার আছে, আয় না একটু। কথা না বাড়িয়ে বাথরুমের কাছে এগিয়ে গেলাম। বাথরুমের কাছে গিয়ে দেখি রিমি ওর মাথার দরজাটা একটু ফাঁক করে বের করে রাখছে। আমিও ওর কাছে এগিয়ে গেলাম। আমাকে দেখে রিমির চেহারা কেমন যেন পাল্টে গেল। চোখে মুখে লজ্জার চাপ, গাল দুটো টমেটোর মতো লাল হয়ে গেছে। জানি না কেন রিমিকে দেখে আমারও খুব লজ্জা লাগছে। কিছুক্ষণ আগে যা ঘটে গেল, সত্যি বলতে সেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। এই কুত্তা, অমন হা করে কি দেখছিস রে? মুখে মশা ঢুকে যাবে তো। রিমির কথায় ভেবাচাকা খেয়ে গেলাম। হামতা হামতা করে বললাম, কিছু না, এমনি দেখছিলাম। ও, কি জন্য ডাকলি? টাওয়ালটা আনতে ভুলে গেছি, একটু এনে দে না। পারবো না, তুই গিয়ে নিয়ে আয়। আমাকে কেন বলছিস? গাধা, আমি এই অবস্থায় যাব? আমার গায়ে কিছু নেই। ঠিক আছে, আনছি। তাড়াতাড়ি আন। আনছি তো, দাঁড়া না। রিমির কথা মতো ওকে টাওয়েলটা এনে দিলাম। রিমি হাত বাড়িয়ে টাওয়েলটা নিয়ে ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। আমি আবারও বিছানায় এসে বসলাম।
ও হ্যাঁ, এত কথার মাঝে নিজের পরিচয়টাই তো দিতে ভুলে গেছি। আমি শাহিন, শাহিন আলম, মা বাবার একমাত্র ছেলে, এবার অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। আর এতক্ষণ যার সাথে কথা বললাম সে হলো রিমি, আমার মামাতো বোন, বড় মামার একমাত্র মেয়ে। রিমিও এবার আমার সাথেই অনার্স দ্বিতীয় বর্ষে পড়ালেখা করছে। রিমি আর আমি প্রায় সমবয়সী, বয়সে আমি রিমির থেকে 6 মাসের বড়। মামার বাড়ি বেশি দূরে না হয় রিমি প্রায় আমাদের বাড়িতে আসে, বলতে গেলে বেশিরভাগ সময় রিমি আমাদের বাড়িতেই থাকে। এই তো 1 সপ্তাহ আগে রিমি ওর নিজেদের বাড়িতে গিয়েছিল, এরই মধ্যে আবারও আমাদের বাড়িতে ফিরে এসেছে। আমার মনে হয় ওখানে রিমির মন বসে না, তাই বারংবার এখানে ছুটে আসে। হয়তো আমাদের বাড়িতে মধু আছে, যে কারণে এখানে থাকতে রিমির এত ভালো লাগে। তাছাড়া আমাদের বাড়িতে থাকার আরও একটা কারণ আছে। ছোটবেলায় রিমির মা মানে আমার মামি মারা গেছেন। রিমির বয়স তখন মাত্র 5 বছর। মামি মারা যাওয়ার পর মামা আর বিয়ে করেননি, আর আমার মা রিমির সব দায়িত্ব নেয়। তারপর থেকে রিমি আমাদের বাড়িতেই থাকে। আমার মাকে আম্মু আর বাবাকে আব্বু বলে ডাকে। আর তাছাড়া রিমি না থাকলে পুরো বাড়িটা একদম খা খা করে। রিমি একাই সারাক্ষণ বাড়িটা মাতিয়ে রাখে। আমি বসে বসে এসব ভাবছিলাম, এমন সময় রিমি আবার আমাকে ডাক দিল। মেজাজটা এবার খারাপ হয়ে গেল, পেতনিটা বারবার ডাকছে কেন। আমি রাগি রাগি ভাব নিয়ে আবারও বাথরুমের কাছে গেলাম, দেখলাম এবারও রিমি দরজাটা একটু ফাঁক করে মাথা বের করে রেখেছে। আমি রিমির দিকে চেয়ে কড়া গলায় বললাম, কি হয়েছে রে, বারবার এত ডাকছিস কেন? একটু দরকার ছিল। বল। কালো শাড়িটা একটু এনে দে না। কোথায় আছে? তোর ঘরের আলনায় আছে। তোর শাড়ি আমার ঘরে কেন রে? এমনি রাখছি, এনে দে না একটু। এক প্রকার বিরক্তি হয়ে ঘর থেকে রিমির শাড়িটা নিয়ে আসলাম। এ ধর। রিমি হাত বাড়িয়ে শাড়িটা নিয়ে নিল, মুচকি হেসে বলল, ধন্যবাদ। তাড়াতাড়ি গোসল শেষ কর, আমাকে গোসল করতে হবে। দাঁড়া আর 5 মিনিট, শাড়িটা পরলেই হয়ে যাবে। আচ্ছা। তারপর আমি ঘরে এসে বিছানার উপরে বসলাম। একটু পর দেখি রিমি আসলো। আমি রিমির দিকে তাকিয়ে টাসকি খেলাম। কালো শাড়িতে রিমিকে খুব সুন্দর লাগছে। ও লম্বা চুল বেয়ে টপ টপ করে পানি চুইয়ে পড়ছে। ইস, কি বলবো, একেবারে স্বর্গের পরি। হঠাৎ রিমির ডাকে আমার ঘোর কাটলো। এই বান্দর, ওভাবে তাকিয়ে কি দেখছিস? রিমির কথায় খানিকটা লজ্জা পেলাম। ওর দিক থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকালাম। রিমি আবারও বলল, কি রে, কথা বলছিস না কেন? ওভাবে কি দেখছিলি? আমি মাথা নিচু করে আমতা আমতা করে বললাম, তোকে। আমাকে সুন্দর দেখাচ্ছে? রিমের কথা শুনে মুচকি হাসলাম। মনে মনে বললাম, শুধু সুন্দর না রে, তার চেয়েও বেশি কিছু। তোর কাছে সৌন্দর্য তো নেহাত নস্যি, কিন্তু মুখে সেই কথা প্রকাশ করলাম না। রিমিকে রাগানোর জন্য বললাম, পেতনিদের মতোই লাগছে। আমার কথা শুনে রিমি সত্যি রেগে গেল। শুধু রেগে না, ভয়ঙ্কর মাত্রায় রেগে গেল। রাগে আমার কাছে এসে আমার মাথার চুল খুব জোরে টেনে ধরল। আমি ব্যথায় চিৎকার দিয়ে উঠলাম। আমার করুণ আর্তনাদ যেন রিমির কানে পৌঁছাচ্ছে না। সে চুল টানতে ইচ্ছে, আমি রিমিকে ছাড়াতেই পারছি না। করুণ গলায় রিমিকে বললাম, রিমি ছাড়, লাগছে তো। লাগুক, কুত্তা। আমাকে পেতনি বলিস তাই না? আমি পেতনি? আজ তোর মাথার চুল আমি টেনে ছিঁড়ে ফেলবো। কথাগুলো বলে রিমি আবার আমার চুলে আরো জোরে টান দিল। আমি ব্যথায় কাতরে উঠলাম, মনে হচ্ছে মাথাটা খুলে পড়ে যাবে। উপায় না পেয়ে আমি চিৎকার করে মাকে ডাকতে লাগলাম। ডাক শুনে মা হন্তদন্ত হয়ে ঘরে আসলো আর বলল, কি হয়েছে রে, ডাকছিস কেন? মা আসাতেই রিমি একটু শান্ত হলো, কিন্তু মাথার চুল ছাড়লো না। রিমি তার নরম হাত দিয়ে শক্ত করে আমার চুল টেনে ধরে আছে। আমি মায়ের দিকে করুণভাবে তাকিয়ে বললাম, কি হয়েছে দেখছো না, এই পাঁচি মেয়েটা আমার চুল ধরে টানাটানি করছে, আমাকে নাকি টাকলা বানাবে। বানাবোই তো। আমাকে পেতনি বললি কেন? কড়া গলায় বলল রিমি। এতক্ষণে মা রিমির দিকে তাকালো, ভ্রুকুচকে বলল, কি ব্যাপার রিমি, তুই শাহিনের চুল ধরে আছিস কেন? কারণ আছে আম্মু, তোমার এই বাদর ছেলেকে আজ টাকলা বানাবো। ওই বাদর কাকে বললি রে? কাকে আবার? তোকে বললাম। দেখ রিমি, ভালো হচ্ছে না কিন্তু। আহা, তোরা থাম তো। রিমি বলতো কি হয়েছে? রিমি এবার মেয়েকে কান্না করে বলল, জানো আম্মু, তোমার ছেলে আমাকে কি বলেছে? কি বলেছে? আমি নাকি পেতনিদের মতো। আচ্ছা তুমি বলো, আমি কি সত্যিই পেতনি? না, একদম না, তুই তো পরি। তাহলে তোমার এই বাদর ছেলেটা আমাকে পেতনি বলে কেন? এর আগেও অনেকবার বলেছে। তাহলে শুধু চুল টানছিস কেন? 2-4টে জ্বর থাপ্পড়ও মার না। ঠিক আছে আম্মু। কথাটা বলে রিমি মুচকি হাসলো। ওর হাসি দেখে
গা চলে গেল আমার। আমি অসহায় চাহনি নিয়ে মায়ের দিকে তাকালাম। মনে মনে ভাবছি, এটা আমার নিজের মা নাকি সৎ ছেলেকে বাঁচানো বাদ দিয়ে উল্টো মায়ের দিতে বলতেছে। মাকে কিছু বলার আগেই মা হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল। কিছু বলার সুযোগও পেলাম না। আমি আর চোখে রিমির দিকে তাকালাম। রিমি আমার দিকে একভাবে চেয়ে আছে, ঠোঁটে দুষ্ট হাসি। কোন গালে আগে চড় মারবো? আচমকা রিমির কথায় চমকে উঠলাম। কিছুটা ভেবাচাকা খেয়ে গেলাম। রিমি উত্তরের আশায় ভ্রু কুচকে কপাল ভাঁজ করে আমার দিকে চেয়ে আছে। আমি ঢোক গিলে আমতা আমতা করে বললাম, মানে? মানে তোর কোন গালে আগে চড় মারবো? আম্মু বললো না তোকে চড় মারতে? রিমি সামান্য হেসে কথাটা বলল। আমি আবারও ঢোক গিলাম। করুণ সুরে বললাম, তুই কি সত্যি সত্যি আমাকে চড় মারবি নাকি? শুধু মারবো না, আরো অনেক কিছু করব। দেখ পেতনি, একদম আমাকে রাখাবি না। আমি মেয়েদের অনেক সম্মান করি, তাই চুপ করে আছি। মুখ বুজে তোর অত্যাচার সহ্য করছি। তাছাড়া আমি চাই না খামোখা তোর সাথে গন্ডগোল বাঁধুক। কিন্তু তুই যদি আমাকে মারিস, তাহলে আমিও কিন্তু ছেড়ে কথা বলবো না। আমার এসব কথা শুনে রিমি ভয় পাওয়া তো দূরের কথা, উল্টো ও হেসে উড়িয়ে দিল। নাক কুচকে বলল, এইসব ভয় অন্য কাউকে দেখাস, এই রিমি এসবে ভয় পায় না। আজকে তোকে মেরে আমি ভর্তা বানাবো, আমাকে পেতনি বলার স্বাদ মিটিয়ে দিব। রিমি এসব বলে আমার কাছে খানিকটা এগিয়ে এলো। আমি কিছুটা ঘাবড়ে গেলাম। রিমি আমার কাছে এসেই আচমকা আমার কান টেনে ধরলো। আমি ব্যথা পেয়ে চিৎকার দিলাম, আউচ! চার কুত্তি লাগছে তো। রিমি শয়তানি হাসি হেসে বলল, কুত্তা, আর আমাকে পেতনি বলবি? পেতনিকে পেতনি বলবো না তো কি বলবো? তুই তো পেতনি, তেঁতুল গাছের পেতনি। কুত্তা, তুই আবার আমাকে পেতনি বললি? হ্যাঁ বললাম, কি করবি তুই? ভালো হচ্ছে না কিন্তু, সরি বল। কিসের সরি রে? যা এখান থেকে। চুপ করে আছি বলে যা ইচ্ছে তাই করবি নাকি? অনেক রেগে কথাগুলো বললাম। কিছু বলছি না বলে পেতনিটা মাথায় উঠে বসেছে। আমার কথাগুলো শুনে রিমি কিছু সময় আমার দিকে চেয়ে থাকলো। তারপর ঝাঁঝালো গলায় বলল, কুত্তা, এ কি তো আমাকে পেতনি বলিস, আবার আমাকে গরম দেখাস? তোকে আজ শেষ করে ফেলবো। কথাগুলো বলে রিমি আমার কান আরো জোরে টেনে ধরলো। আমি এবার আরো জোরে চিৎকার দিলাম। রিমি অন্য হাত দিয়ে আমার মুখ চেপে ধরলো। রাগী গলায় বলল, আরো পেতনি বলবি আমাকে? আমি নিরুপায় হয়ে বললাম, না আর বলবো না। সরি বল। আচ্ছা সরি, এবার কানটা স্যার প্লিজ, খুব লাগছে। না, আগে বল আমি খুব সুন্দর, তারপর ছাড়বো। আজব মেয়ে তো তুই। সুন্দর না হওয়া সত্ত্বেও জোর করে আমাকে দিয়ে সুন্দর বলাতে চাস? একদম মিথ্যা বলবি না, আমি জানি আমি দেখতে খুব সুন্দর, তুই আমাকে রাগানোর জন্য এসব বলছিস। ভুল জানিস, তুই আসলে সুন্দর না। আর তাছাড়া আমি কারো মিথ্যা প্রশংসা করি না। কি? আমি সুন্দর না? না। রিমি আমার মাথায় জোরে ঠুঁয়া মারলো। তারপর জোরে ধমক দিয়ে বলল, তাড়াতাড়ি চোখের চিকিৎসা করা, তুই অল্প বয়সেই কানা হয়ে গেছিস। না হলে আমার মতো সুন্দরী রূপবতী মেয়েকে এইসব বলতি না। বালের সুন্দরী। ওই বান্দর, কি বললি? কই কই কিছু না তো। ও ঠিক আছে, এখন ভালো করে বল। রিমি, তুমি দেখতে খুব সুন্দর, মোটেও পেতনি না। আরে বললাম তো বলবো না। না বললে আমি কিন্তু কান্না করব, না হয় সুইসাইড করব। পাগলি হলি নাকি? কি বলিস এসব? ঠিকই বলছি, বল আমি দেখতে খুব সুন্দর। আচ্ছা তুই সুন্দর। ভালো করে বল। তুই দেখতে খুব সুন্দর। হয়েছে এবার? আরেকবার বল না প্লিজ। তুই দেখতে খুব সুন্দর। আরেকবার বল প্লিজ প্লিজ প্লিজ। বললাম তো তুই দেখতে সুন্দর। এক কথা আর কতবার বলবো? আমার কথা শুনে রিমি খুশিতে লাফিয়ে উঠল। রিমিকে এইভাবে দেখে আমি অজান্তেই হেসে দিলাম। মনে মনে বললাম, পাগলি একটা। রিমি খুশিতে কিছুক্ষণ লাফালাফি করে মিষ্টি হেসে বলল, এখন থেকে আমাকে আর পেতনি বলবি না, পরি বলবি, ঠিক আছে? রিমি কথা শুনে সামান্য হাসলাম। মনে মনে বললাম, তুই তো সত্যিই পড়ি। বারবার বলার কি আছে? তোর রূপের কাছে পরীরাও হার মানবে। এই কুত্তা, কি ভাবছিস? রিমির কথার ভাবনায় ছেদ ঘটল। বললাম, কিছু না। ভালো, আমি কি বললাম কানে ঢুকেছে তো? আমাকে আর পেতনি বলবি না, পরি বলবি। যদি না বলি? তাহলে মায়ের একটাও মাটিতে পড়বে না, সব তোর ওই বাদর মার্কা মুখখানাই পড়বে। আর মাথার চুলের কথা তো বাদই দিলাম, এই বয়সে টাকলা বানিয়ে ফেলবো। সব শেষে তোর চুপসানো গাল দুটো চর মেরে ফুলিয়ে দিব। এখন বল, পরি বলবি নাকি পেতনি? রিমির এমন ভয়ঙ্কর কথা শুনে গলা শুকিয়ে উঠল। লম্বা ঢোক গিলে বললাম, ঠিক আছে, আর পেতনি বলবো না।
এই তো আমার শাশুড়ি আমার ভালো ছেলে, আই লাভ ইউ। কি শাশুড়ির আম্মার ভালো ছেলে মানে? কিছু না, তোর গবরওয়ালা মাথায় এইসব ঢুকবে না। লাগাবো কানের নিচে। শাশুড়ি আমার ভালো ছেলে মানে কি? আমার মা তোর শাশুড়ি হলে আমি তোর কি হব ভেবেছিস? আমার স্বামী। তাহলে বললি কেন? আবার আই লাভ ইউ বললি? তুই আমার বোন হইস না। কিন্তু মামা তো বোন নিজের না। আবার মুখের উপরে কথা বলিস, এবার কিন্তু সত্যি সত্যি মাইর দিব। সরি, আমি ওসব মজা করে বলেছি। দেখ রিমি, তুই আমাকে মারেক ঝগড়া করেক আমি কিচ্ছু বলবো না, কিন্তু খবরদার আমাদের সম্পর্কটা অন্যদিকে নিয়ে যাইস না, কারণ আমি চাই না আমাদের মাঝে অন্য কোনো সম্পর্ক হোক। আর হ্যাঁ, আমার সাথে এসব বিষয় নিয়ে মজা একটু কম করবি। আমি এসব পাত্রামি একদম পছন্দ করি না। তুই আমার বোন, তাই বোনের মতোই থাকবি। নিজের না, মামা তো বোন। আবার এক কথা, মামা তো বোন তো কি হয়েছে, বোন তো। সরি। এখন যা, আমি গোসল করব। রিমি আর কিছু না বলে চলে যাচ্ছিল, হঠাৎ দরজার কাছে গিয়ে থেমে গেল। তারপর ঘাড় ঘুরিয়ে আমার দিকে কেমন করে যেন তাকালো। আমি মনে সংশয় নিয়ে বললাম, কি হলো যা, থামলি কেন? রিমি আমার কথায় কর্ণপাত না করে আমার সামনে এসে দাঁড়ালো। তারপর সজোরে আমার মাথায় একটা চাটা বসিয়ে দিল। আমিও ও মাগো বলে বড়সড় একটা চিৎকার দিলাম। মাথাটা কেমন জানি ঝনঝনিয়ে উঠল, চোখ দুটো ঝাপসা হয়ে এলো। মনে হচ্ছে এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাব। কোনো মতে মাথাটা চেপে ধরে বিছানার উপরে বসলাম। মাথাটা এখনো চরকির মতো বনবন করে ঘুরছে। আমি একটু দম নিয়ে মনে এক রাশ প্রশ্ন নিয়ে রিমির দিকে তাকালাম। রিমিও আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। রিমির চোখ মুখ দিয়ে যেন রাগের ফুলকি ঝরছে। চেহারা দেখে মনে হচ্ছে আমি মস্ত বড় কোনো অপরাধ করে তার সামনে বসে আছে, কিন্তু আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না, হঠাৎ রিমির কি হলো? 5 সেকেন্ড আগেও তো সবকিছু ঠিকঠাক ছিল, কত সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা বলছিল। তাহলে এই অল্প সময়ে ওর এত পরিবর্তন কারণ কি? হঠাৎ এমন রণমূর্তি ধারণ করার কারণ কোনো বিশেষ তো থাকবেই, কিন্তু সেটা কি? আমি কিছুক্ষণ চুপ করে থেকে অবাক হয়ে রিমিকে বললাম, মারলি কেন? আমি কি করেছি? রিমি উত্তর না দিয়ে আবার আমার কান টেনে ধরলো। তারপর কড়া গলায় বলল, কি করেছিস জানিস না, শয়তান পোলা একটা। আমি এক প্রকার বিরক্ত নিয়ে রিমির থেকে নিজেকে ছাড়ালাম। মেয়েটা কথায় কথায় শুধু কান টেনে ধরে, বদ একটা মেয়ে। আমি রিমিকে ধমক দিয়ে বললাম, কথা না বাড়িয়ে জলদি বল আমি কি করেছি, খামোখা বিরক্ত করিস না তো, আমার ভালো লাগছে না। কি করেছিস সেটা কি এখনো বলে দিতে হবে? তুই জানিস না? আজব তো, না বললে জানবো কিভাবে? তাছাড়া আমার জানা মতে আমি কোনো অন্যায় করিনি। কড়া গলায় বললাম আমি। মেজাজ প্রচন্ড গরম হয়ে গেছে। মেয়েটা সেই তখন থেকে শুধু শুধু পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে। রিমির চুপ করা থাকা দেখে তাকে ঝাড়ি দিয়ে বললাম, চুপ করে থাকবি নাকি কিছু বলবি? আর না বললে এখান থেকে ফোট, আমার কাজ আছে, বিরক্ত করিস না। আমার কথা শুনে রিমি একটা দীর্ঘশ্বাস ফেললো। তার চোখে মুখে বিরক্তির ছাপ, কিছুটা রাগের আভা ফুটে উঠেছে ফর্সা মুখে। রাগে সরু নাকের মাথাটা ঈষৎ লাল বর্ণ ধারণ করেছে। রিমি ভ্রুকুচকে কপাল ভাঁজ করে তার চিকন কোমরে হাত রাখলো। তারপর আগুন ছড়ানো কণ্ঠে বলল, কারো বাথরুমে ঢুকতে হলে যে নক করা লাগে সেটা জানিস না? আমি হালকা অবাক হলাম। কি পাগলি বলে কি? আমি ভ্রুকুচকে বললাম, বাথরুম? কিসের বাথরুম আর কিসের নক? কি বলছিস এসব? কেন বুঝতে পারিস না কি বলছি? কিছুক্ষণ আগের ঘটনাটা ভুলে গেছিস? আমি মাথা চুলকাতে চুলকাতে কিছুক্ষণ ভাবলাম রিমি কোনো ঘটনার কথা বলছে। খানিকক্ষণ ভাবাভাবির পরেও কিছু মাথায় আসলো না। উপায়ন্তর না পেয়ে রিমিকে বললাম, তুই কোন ঘটনার কথা বলছিস? কই, আমার তো কিছু মনে পড়ছে না। রিমি এবার বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে গেল। চেহারা দেখে মনে হচ্ছে আমাকে কাঁচা চিবিয়ে খেলেও রিমির রাগ কমবে না। খুব কষ্ট করে সে রাগটাকে নিজের আয়ত্তে রেখেছে। রিমি কিছু সময় চুপ করে থেকে কড়া স্বরে বলল, তোর কি সত্যি কিছু মনে পড়ছে না? আমি মাথার চুলকে জবাবে বললাম, মনে পড়লো তো বলেই দিতাম। আর তাছাড়া তুই এত নাটক করছিস কেন? সরাসরি বল না আমি কি করেছি। কেন শুধু শুধু জল ঘোলা করে পানি দূষণ করছিস? বলার হলে বল, না হলে রাস্তা মাপ। আমার এসব ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা একদম পছন্দ না। কথাগুলো বলে রিমির দিকে তাকালাম। রিমিও ভ্রু কুঁচকে আমার দিকে চেয়ে আছে। হঠাৎ রিমি ঠাস করে একটা চড় আমার গালে বসিয়ে দিল। রিমি যদিও চড়টা আসতে মেরেছে, কিন্তু তবুও আমার রাগটা সপ্তম আকাশে উঠে গেল। একে তো কারণ ছাড়াই আগ বাড়িয়ে ঝগড়া করছে, তার উপরে আবার গায়ে হাত তুলেছে। না, আর সহ্য করা যাবে না। এবার মনে হচ্ছে পেতনিটাকে উত্তম মাধ্যম দিতে হবে, কিন্তু কেন জানি রিমিকে মারতে পারলাম না। এত কিছুর পরও নিজেকে কন্ট্রোল করলাম। রিমিকে কিছু বলতে যাব, তার আগে রিমি কঠিন গলায় বলে উঠল,
কারোর বাথরুমে ঢুকতে হলে যে নক করা লাগে সে জিনিসটা জানিস না? রিমির কথার আগামাথা কিছুই বুঝলাম না। রাগী গলায় বললাম, এই কুত্তি, আমি আবার কার বাথরুমে নক না করে ঢুকেছি রে? পাগলের মতো এসব কি বকছিস? কুত্তা, একটু আগে আমি যখন বাথরুমে গোসল করছিলাম তখন তুই আচমকা বাথরুমে ঢুকে পড়েছিস, আর আমার সব কিছু। কথাটুকু বলে রিমি জিব্বায় কামড় দিল। লজ্জায় ওর মাথাটা নুয়ে পড়লো, মুখে লজ্জার আভা ফুটে উঠল। এদিকে আমারও একই অবস্থা। কিছুক্ষণ আগের ঘটনাটা আবার মনে পড়ে গেল। কথায় কথায় ভুলে গিয়েছিলাম সেটা। এখন বুঝলাম রিমির রাগের কারণটা কি, আর সে আমাকে মারলো কেন। কিন্তু এই পেতনিটাকে বোঝায় কি করে আমি নিজের ইচ্ছায় বাথরুমে ঢুকেনি? আমি তো জানতামই না রিমি বাথরুমে গোসল করছে। জানলে কি আর ঢুকতাম? কি হলো, কথা বলছিস না কেন? বোবা হয়ে গেলে নাকি? রিমি কথায় ভেবাচাকে খেয়ে গেলাম, তার কণ্ঠে যেন আগুন ঝরছে। আমি মিনমিন করে বললাম, কি বলবো? হ্যাঁ, আমি কি নিজের ইচ্ছায় দেখেছি নাকি? হ্যাঁ, তুই নিজের ইচ্ছায় সব দেখেছিস। আজব তো, আমি কেন নিজের ইচ্ছায় ওসব দেখতে যাব? ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আর তাছাড়া আমার চয়েস অতটাও খারাপ না যে তোর মতো পেতনির ওইসব দেখতে যাব। কুত্তা, তুই আবার আমাকে পেতনি বললি? একে তো এত বড় একটা অপরাধ করেছিস, কোথায় আমাকে সরি বলবি, তা না উল্টো আমাকে ঝাঁজ দেখাচ্ছিস। হ্যাঁ, দেখাচ্ছি। আর কিসের সরি বলবো রে? আমি জানতাম না কি তুই বাথরুমে আছিস। অবশ্যই জানতি, আমি তোকে চিনি না ভাবছিস? লুচ্চা ছেলে কোথাকার। দেখ রিমি, একদম আলতু ফালতু কথা বলবি না, না হলে খবর খারাপ করে দিব। একটা কথা কতবার বলবো? হ্যাঁ, বলছি তো আমি নিজের ইচ্ছায় বাথরুমে ঢুকিনি, বিশ্বাস কর একটু। আমি বিশ্বাস করি না, তুই আগে থেকে জানতি আমি বাথরুমে আছি এবং তুই নিজের ইচ্ছায় বাথরুমে ঢুকেছিলি আমার সাথে উল্টাপাল্টা কিছু করতে। সত্যি বলতে মেজাজটা এবার গরম হয়ে গেল। এই মেয়েটা এত ঝগড়াটে কেন? হুদাই খালি ঝগড়া করে। আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। রাগের মাথায় রিমিকে ঠাস করে একটা চড় মারলাম। আমার হাতে চড় খেয়ে রিমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। আমিও আর কিছুই বললাম না, কিন্তু একটু পর রিমি ফুপিয়ে ফুপিয়ে কান্না করে দিল। কাঁদতে কাঁদতে বলল, কুত্তা বদমাইশ, তুই আমাকে মারলি। আমি চোখ রাঙিয়ে কড়া গলায় বললাম, মারবো না তো কি করব? তোকে কোলে নিয়ে নাচবো? সেই তখন থেকে বলে যাচ্ছি আমি নিজের ইচ্ছায় কিছুই দেখিনি, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। কিন্তু তুই আমার কথা বিশ্বাসই করছিস না। আমি নাকি নিজের ইচ্ছেই তোর সব দেখে ফেলেছি। আচ্ছা, আমাকে দেখে কি তোর অমন ছেলে মনে হয়? আমি কি এতটাই খারাপ? আমার কথার জবাবে রিমি কোনো উত্তর দিল না। আমি একটু দম নিয়ে বললাম, আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দে তো, বাথরুমটা তোর না আমার? রিমি কোনো মতো কান্না থামিয়ে ভাঙা ভাঙা গলায় বলল, তোর। তাহলে কোন হিসেবে তুই আমার দোষ দিচ্ছিস? তুই আমারই বাথরুমে ঢুকে দরজা না আটকে গোসল করবি, আর আমি ভুলবশত সেটা দেখে ফেললেই দোষ? রিমি কোনো কথা না বলে কান্নার গতি আরো বাড়িয়ে দিল। রিমির কাজল কালো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। সত্যি বলতে এমন অবস্থার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সামান্য একটা চড় খেয়ে রিমি এত কান্না করবে ভাবতেই পারিনি। তাছাড়া চড়টা তো আমি আসতেই মেরেছি, তার তো ব্যথা লাগার কথা না। আমি ভাবলাম নরম গালে শক্ত হাত দিয়ে মেরেছি, ব্যথা লাগতেও পারে। এদিকে রিমি কোনো দিকে ভ্রুক্ষেপ না দিয়ে এক মনে কান্না করে যাচ্ছে। চুপ করার কোনো নাম গন্ধই নেই। রিমির এইভাবে কান্না করা দেখে মনটা আরো খারাপ হয়ে গেল। ছোটবেলা থেকেই এই পিতনিটার কান্না আমার একদম সহ্য হয় না। যখনই রিমি কাঁদে আমার মনটা হঠাৎ করেই খারাপ হয়ে যায়। এমনটা কেন হয় আমি নিজেই জানি না। এর উত্তরটা আমার অজানা। যখন রিমির মা মারা যায় তখন রিমি খুব ছোট্ট, বোঝার বয়স হয়েছে কেবল। সেদিন রিমি আমাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিল, কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলেছিল। আমি সেদিনই শপথ নিয়েছিলাম রিমিকে আর কখনো কাঁদতে দিব না। কিন্তু রিমি মাঝে মাঝে এমন সব কাণ্ড করে যে তাকে না মেরে শান্তি পাই না, আর একটু মারলেই ভ্যা ভ্যা করে কান্না শুরু করে দেয়। আমি পুরো দিনের কথাগুলো ভাবতে ভাবতে রিমির দিকে তাকালাম। মেয়েটা এখনো কেঁদেই যাচ্ছে। আমার কেন জানি না রিমির উপরে খুব রাগ উঠলো। এত কান্নার কি আছে? মনে হচ্ছে ওর স্বামী মরেছে। আমি দিলাম একটা ধমক। এক ধমকে রিমি চমকে উঠল, সাথে সাথে কান্না বন্ধ। আমি একটু কড়া গলায় বললাম, খালি ভ্যা ভ্যা করে কেঁদে যাবি নাকি কিছু বলবি? এখনো কি তোর মনে হয় আমি নিজের ইচ্ছায় তোকে ওই অবস্থায় দেখেছি? রিমি কিছু না বলে জোরে জোরে নাক টানতে লাগলো। কেঁদে কেঁদে মেয়েটা চোখের পানি নাকের পানি হ্যাক করে ফেলেছে। রিমি কিছু বলছে না বলে আবারও ধমক দিলাম। বললাম, কিছু বলবি নাকি আরেকটা লাগবো? রিমির চোখের পানি মুছে নাক টেনে বলল, হ্যাঁ, মার না মার, শুধু ওইটাই করতে পারবি। কুত্তা, আমি তো মজা করে বলেছিলাম, তোর সাথে একটু মজা করেছিলাম, আর তুই আমাকে মারলি। বুঝতে পেরেছি, তোদের বাড়িতে থাকি বলে আমাকে আর সহ্য হয় না।
তাই আমাকে ধরে ধরে মারিস। ঠিক আছে, আর থাকবো না তোদের বাড়িতে, চলে যাচ্ছি আমি। আর বদদোয়া দিলাম, জীবনে তোর বিয়ে হবে না। আমার গায়ে হাত তুলিস, কুত্তা, তোকে আমি দেখে নিব। আমাকেও তুই চিনিস না। কথাগুলো বলে রিমি নাক টানতে টানতে চলে গেল। রিমির কথা শুনে মনটা আরো খারাপ হয়ে গেল। চরটা না মারলেও পারতাম, কিন্তু কে জানতো পেতনিটা আমার সাথে মজা করছিল। আচ্ছা, রিমি কি এখন সত্যি সত্যি চলে যাবে? গেলে যাবে, পরে আবার গিয়ে নিয়ে আসবো। পেতনিটাকে ছাড়া বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে, কিছুই ভালো লাগে না তখন। আমি আর অত কিছু না ভেবে গোসল করতে গেলাম। গোসল করা শেষ করে বাইরে এসে রীতিমতো চমকে উঠলাম। দেখি রিমি বিছানার উপরে বসে ফোন টিপছে। আমার দেখে ওর বাঁকা ঠোঁটের কণায় এক চিলতে হাসি ফুটে উঠল। কি ব্যাপার, পেতনিটা তাহলে যায়নি? আমি তো ভেবেছিলাম সত্যি হয়তো চলে যাবে। যাই হোক, যায়নি, ভালো হয়েছে। আমি মনে মনে একটু খুশি হলাম, কিন্তু মুখে তা প্রকাশ করলাম না। মাথা মুছতে মুছতে গম্ভীর গলায় রিমিকে বললাম, কিরে, যাইসনি এখনো? চলে যাবি বলে? আমার কথা শুনে রিমি মাথা তুলে আমার দিকে তাকালো, ভ্রু কুঁচকে বলল, চলে যাব কেন? এটা তোর বাড়ি নাকি যে চলে যেতে বলছিস? আমি ভাব দেখিয়ে বললাম, অবশ্যই এটা আমার বাড়ি, চল ফোট এখান থেকে। রিমি ভেংসি দিয়ে বলল, ইয়ে, ওর বাড়ি রে? এটা আমার শাশুড়ি আমার বাড়ি। ইয়ে মানে হচ্ছে শ্বশুর বাড়ি, না মানে আমার বাড়ি থুড়ি আব্বুর বাড়ি। তাই এই বাড়িতে থাকা আমার যথেষ্ট অধিকার আছে, আমি এখানেই থাকবো। রিমি কথায় খানিকটা অবাক হলাম, চোখ পাকিয়ে বললাম, এটা তোর শ্বশুর বাড়ি? রিমি ভ্যাবলা মার্কা একটা হাসি দিল, হেলে দুলে বলল, ওটা তো মুখ ফসকে বেরিয়ে গেছে। তাছাড়া আমি শ্বশুর বাড়ি বলিনি, তুই তো গরুর কানে একটু কম শুনিস। এই পেতনির ঘোড়ু কাকে বললি রে? কাকে আবার? তোকে বললাম। দেখ, এখন আমার একদম ঝগড়া করার ইচ্ছে নেই, তাই বিরক্ত না করে এখান থেকে যা। বাবা, এত সাধু হলি কবে থেকে? তোকে বলা লাগবে নাকি? যা এখান থেকে। রিমি ভেংসি দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বিছানার উপরে বসলাম। যাক বাবা, বাঁচা গেল, এখন একটু শান্তিতে থাকা যাবে। কিন্তু কিসের শান্তি? রিমি 2 মিনিট পরেই আবার আমার ঘরে এসে হাজির হলো। আমার দিকে তাকিয়ে দুষ্ট একটা হাসি দিয়ে ডান হাতটা বাড়িয়ে দিল। তেতো গলায় মধু ঢেলে মিষ্টি কণ্ঠে বলল, টাকা দে। কি বললি? বললাম টাকা দে। কিসের টাকা? আমার কাজের টাকা। কাজ? আরে কিসের কাজ আর কিসের টাকা? আমি তোর কথার আগা মাথা কিছুই বুঝতে পারছি না। বুঝিস না নাকি বুঝেও না বোঝার ভান করছিস? আজব তো, না বোঝার ভান করবো কেন? আমি সত্যি তোর কথার মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না। তুই কেন টাকা চাইছিস আর কি কাজ করেছিস আমি ওসব জানি না। কি কাজ করেছি মানে? তুই চোখ দিয়ে দেখতে পাচ্ছিস না কি কাজ করেছি? না বললে দেখবো কি করে? কুত্তা, আমি বাড়ি চলে যাওয়ার পর তো পুরো ঘর গোয়ালঘর বানিয়ে ফেলেছিস। জিনিসপত্র, জামা কাপড়, বই খাতা এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলি। পুরো ঘর থেকে কি বিচ্ছিরি বাজে বোটটা গন্ধ বের হচ্ছিল। আমার নিঃশ্বাস নিতে পারছিলাম না। মনে হচ্ছিল এই ঘরে কোনো মানুষ না, গরু ছাগল থাকে। আর বিছানার কথা তো কি বলবো, একেবারেই যাচ্ছে তাই। জামা কাপড়ও তো হাত দেওয়া যাচ্ছিল না, গন্ধে বমি চলে আসছিল বারবার। আর এখন দেখি পুরো ঘর চকচক করছে। এসব পরিষ্কার কে করেছে শুনি? কে এত সুন্দর করে ঘরটা গুছিয়ে রেখেছে? কে আবার? আমার শ্রদ্ধেয় আম্মা জান। ঘোড়ার আন্ডা, আমর তো আর খেয়ে দিয়ে কাজ নেই যে তোর ঘর গোছাতে যাবে। তাহলে কে গুছিয়েছে? কে আবার? আমি ছাড়া এই কাজ কে করবে আর শুনি? তুই গুছিয়েছিস? ওহ, তা গুছিয়েছিস ভালো কথা। টাকা চাইছিস কেন? টাকা তো চাইবো, আমার টাকা, কাজের টাকা আমি নিব না। হ্যাঁ, কাজের টাকা রে? কেমন কাজ করেছিস যে টাকা দেওয়া লাগবে? সামান্য কটা কাজ করেই টাকা? এতগুলো কাজ করলাম তবুও তোর কাছে সামান্য? ঘর গুছিয়ে দিলাম, বিছানা ঠিক করে দিলাম, জামা কাপড় ধুয়ে দিলাম, আর কি চাস? এইসব তো তুই আগে থেকেই করতি। হ্যাঁ, করতাম তো। তাহলে টাকা চাইছিস কেন? আগে তো চাইতি না। আগের দিনে বাগে খাইছে, তাই ওইসব ভুলে যা। এখন কোনো কাজই আর ফ্রিতে হবে না, টাকা লাগবে। ইয়ে, টাকা লাগবে রে? একটা কানা করিও দিব না তোকে। আমার কথা শুনে রিমি আমার কাছে তেড়ে আসলো, শার্টের কলার ধরে ধমক দিয়ে বলল, কুত্তা, টাকা দিবি না মানে? টাকা দিব না মানে দিব না? তুই দিবি না, তোর বাপ দিবে। ঠিক আছে, আমার বাবার কাছ থেকে নিয়ে নিস। শ্বশুর আব্বার কাছে থেকে টাকা নিতে পারবো না। রিমি কথাটা বলে জিব্বার কামড় দিল। আমি রাগি লুক নিয়ে রিমির দিকে তাকালাম।
তুই আমার বাবাকে শ্বশুরাব্বা বললি কেন? মায়ের কিন্তু একটাও মাটিতে পড়বে না রিমি। আমার কথা শুনে রিমি একটু ঘাবড়ে গেল। শার্টের কলার ছেড়ে দিয়ে একটু দূরে সরে বসলো, আমতা আমতা করে বলল, ওটা তো মজা করে বললাম। তুই আমার কাজে টাকা দিয়ে দে, আমি চলে যাব। টাকা নাই। আছে। বললাম তো নাই, টাকা কোথায় পাবো আমি? অত কিছু বুঝি না, আমার টাকা লাগবে। আজব তো, টাকা না থাকলে দিব কিভাবে? চুরি করে এনে দিব নাকি? দরকার পড়লে দিবি। দিব একটা চর, যা এখান থেকে। যাবে মানে টাকা দিবি না তুই? না। দিবি না তো? বললাম তো না। আবারও বলছি, টাকা দিবি নাকি? দিব না, দিব না, দিব না। শেষবারের মতো বলছি, টাকা দে, না হলে আমি অন্য ব্যবস্থা নিব কিন্তু। তুই কি করবি কর, আমি এক টাকাও দিব না। ওকে, দেখাচ্ছি মজা। তুই আমাকে চিনিস না, সকাল থেকে তোর এতগুলো কাজ করে দিলাম, আর তুই সামান্য কটা টাকা দিতে পারবি না? না, তাছাড়া আমি তোকে আমার কাজ করে দিতে বলিনি, তুই করলি কেন? বুঝেছি, এইভাবে তোর সাথে পারা যাবে না, তোকে টাইট দিতে অন্য ব্যবস্থা নিতে হবে। আমি শয়তানি হাসি দিয়ে বললাম, তোর যা ইচ্ছা কর, আমাকে থেকে একটা কানা করিও বের করতে পারবি না। ঠিক আছে, দেখাচ্ছি পারি কিনা। ওকে, চেষ্টা করে দেখ। রিমি কিছু না বলেই চলে গেল। আমি খুশিতে আত্মহারা হয়ে বিছানার উপরে গড়াগড়ি খেতে লাগলাম। পেতনিটাকে আজ আচ্ছা মতো টাইট দিয়েছি, আমার থেকে টাকা দিবে রে। এই শহীনের কাছ থেকে টাকা বের করা অত সহজ না। খুব ক্লান্ত লাগছে, তাই ভাবলাম একটু ঘুমিয়ে নেই। খেতেও ইচ্ছে করছে না। ক্রিকেট খেলার বাজির টাকা দিয়ে বিন্দাস পার্টি করেছি। আমি শুয়ে এপাশ থেকে ওপাশ করছি, তখন দেখলাম রিমি আবারও আসলো। আমি শোয়া থেকে উঠে বসলাম, রিমিকে চোখ টিপ মেরে বললাম, টাকা নিতে এসেছে সোনামণি। আর কত টাকা লাগবে তোমার? 5 টাকা নাকি 10 টাকা? ভেবেছিলাম রিমি রেগে যাবে, কিন্তু তা না করে উল্টো হাসা শুরু করে দিল। আমি অবাক হয়ে বললাম, এভাবে হাসছিস কেন? রিমি কোনো মতো হাসি থামিয়ে বলল, কিছুক্ষণ পর তোর অবস্থাটা কেমন হবে সেটা ভেবে হাসছি। মানে, তোর কথা ঠিক বুঝলাম না। দাঁড়া, বোঝাচ্ছি। কথাটা বলে রিমি আমার পাশে বসলো। রিমির ফোনটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, দেখ তো চিনতে পারিস কিনা। আমি রিমির ফোনটা হাতে নিলাম। ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই আমার চোখ কপালে উঠে গেল। একদম হাঁ হয়ে গেলাম, নিজের চোখকে যেন বিশ্বাসই হচ্ছে না। আমি ঠিক দেখছি তো? আমি এক পলকে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ তাকিয়ে থেকে ভ্রুকুসকে মনে সংশয় নিয়ে রিমির দিকে তাকালাম। গম্ভীর গলায় বললাম, এসব কি রিমি? রিমি মুচকে হেসে বলল, কেন, তোর ছবি ভালো হয়নি? রিমির কথা শুনে আমি আবারও ফোনের স্ক্রিনের দিকে তাকালাম। ফোনের স্ক্রিনে আমার ছবিটা সুন্দরভাবে ভাসছে। ছবিটা আমার যখন আমি বাথরুমে গোসল করছিলাম তখনকার তোলা। আমার গায়ে সেরকম কিছুই ছিল না, শুধু আন্ডারওয়্যার ছাড়া। জানি না পেতনিটা এই ছবিটা তুললো কিভাবে। আমার তো মাথায় কিচ্ছুই ঢুকছে না। আমি কিছুক্ষণ চুপ করে থেকে রিমির দিকে তাকালাম। রিমির চোখে মুখে দুষ্ট হাসির ঝলক। হাবভাব দেখে বেশ বুঝতে পেরেছে পেতনিটা মনে মনে কিছু একটা করার প্ল্যান করেছে। সত্যি বলতে রিমির উপরে খুব রাগ উঠলো। এমন বেয়াদবির কোনো মানে হয় না। রিমি কোন হিসেবে আমার এই ছবিগুলো তুললো? লজ্জা শরম বলতে মেয়েটার কিছু নাই নাকি? আমি রিমিকে ধমক দিয়ে রাগী গলায় বললাম, এই, তুই এইসব ছবি কেন তুললি রিমি? এমন বেয়াদবির মানে কি? তোর লজ্জা করলো না এসব করতে? রিমি মুচকে হেসে উত্তর দিল, না তো, কিসের লজ্জা? আমি তো প্রতিশোধ নিলাম। প্রতিশোধ? প্রতিশোধ। আমি মাত্রাতিরিক্ত অবাক হয়ে রিমিকে বললাম, আরে কিসের প্রতিশোধ? বারে, একটু আগে যখন আমি বাথরুমে গোসল করছিলাম, তুই আচমকা বাথরুমে ঢুকে আমার সব দেখে ফেললি না? হ্যাঁ, কিন্তু সেটা তো একটা দুর্ঘটনা ছিল। দুর্ঘটনা হোক বা অন্য কিছু, দেখেছিস তো। তাই তুইও যখন গোসল করছিলি, আমিও তখন বাথরুমের দরজা ফাঁক করে তুই সব দেখেছি, আর কয়েকটা ছবি তুলেছি তোকে দেখানোর জন্য। এখন হিসাব বরাবর, তুইও আমার সব দেখেছিস, আমিও তোর সব দেখেছি। শোধবোধ। রিমির এসব কথা শুনে রাগে আমার শরীর থরথর করে কাঁপতে লাগলো। কি করব ভেবে পাচ্ছি না। ইচ্ছে করছে পেতনিটার গালে 5 আঙ্গুলের চাপ বসিয়ে দেই, কিন্তু সেটাও করতে পারছি না। রিমিকে মারলে আমার বেশি কষ্ট হবে। এখন রাগে নিজের মাথার চুল নিজেই ছিঁড়তে ইচ্ছে করছে। এদিকে চুপ করে থাকা দেখে রিমি আমাকে ধাক্কা দিয়ে টিপকানি কেটে বলল, কি জানবো, চুপ করে আছেন কেন? কেমন দিলাম আপনাকে? রিমির এমন খোঁচা মারা কথা আমার মোটেও সহ্য হচ্ছে না, কিন্তু তবুও রিমিকে কিছু বললাম না। অনেক কষ্টে রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছি। কিছু সময় পর রিমি আবার বলে উঠল, আমার টাকাটা দিবি না? তাড়াতাড়ি দে, আমার কাজ আছে। এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমি বসা থেকে উঠে চিৎকার করে বললাম,
এত বড় একটা কাণ্ড ঘটানোর পর তুই কোন মুখে আমার কাছে টাকা চাইস? টাকা তো দূরের কথা, 5 পয়সাও দিব না তোকে। এখন বেশি কথা না বলে এখান থেকে যা, না হলে ভুলে যাব তুই আমার বোন, আর চড়িয়ে গাল ফুলিয়ে দিব। আমার কথা শুনে রিমি মুখ বাঁকিয়ে বলল, আর আমি বুঝি তোর পুজো করব? আমিও মারতে জানি, চুপ করে আছি বলে ভাবিস না কিছু করতে পারবো না। আমি গম্ভীর গলায় বললাম, কি করবি? আমার কথা শুনে রিমি এবার দুষ্টু হাসি দিয়ে বলল, তোর এই সুন্দর সুন্দর ছবিগুলো নেটে ছেড়ে দিব। রিমির কথায় চমকে উঠলাম, আমার পুরো শরীর রাগে শিউরে উঠল, হার্টবিট বেড়ে গেল। আমি চিৎকার দিয়ে বললাম, কি বললি? এসব ছবি নেটে ছেড়ে দিবি? শোনা ভালো হবে না। আমার মুখ দিয়ে কোনো কথাই বের হলো না, নির্বাক হয়ে শুধু বসে রইলাম। রিমি আবারও বলে উঠল, কি হলো বাবু, চুপ করে বসে আছো কেন? তাড়াতাড়ি টাকাটা দাও, না হলে তোমার ছবিগুলো ভাইরাল হয়ে যাবে। তুমি তো রাতারাতি সেলিব্রিটি হয়ে যাবে চান্দু। কথাগুলো বলে রিমি উচ্চ স্বরে হাসতে লাগলো। আমার কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল। এই মেয়ের নিয়ে বিশ্বাস নেই, যদি সত্যি সত্যি ছবিগুলো নেটে ছেড়ে ভাইরাল করে দেয় তাহলে মান সম্মান বলে আর কিছুই থাকবে না। আমি অসহায় দৃষ্টিতে রিমির দিকে তাকালাম। রিমির চোখে মুখে শয়তানি একটা হাসি। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। হঠাৎই হাতে রাখা ফোনটার উপরে চোখ পড়ল। ফোনের স্ক্রিনে এখন আমার ছবিটা জলজল করে ভাসছে। আমি দেরি না করে সাথে সাথে সব কটা ছবি ডিলিট করে দিলাম। ব্যাস, কাজ হয়ে গেছে। মুহূর্তেই নিজের মধ্যে বিজয়ী একটা ভাব চলে এলো। মনে হচ্ছে আমি কোনো যুদ্ধে জয় হয়ে বীরত্বের সাথে ফিরেছি। আমি রিমির দিকে তাকিয়ে যুদ্ধ জয়ের হাসি দিয়ে বললাম, খেল খতম, সব ছবি ডিলিট। এখন কি করবি? তোর সব জোরাজোরি শেষ। আমার এমন কথাবার্তা কর্মকাণ্ডে রিমির চেহারায় কোনো পরিবর্তন দেখলাম না। সে আগের মতোই আমার দিকে চেয়ে আছে। হঠাৎ রিমি হো হো করে হাসতে লাগলো। আমি অবাক হলাম, কপাল ভাঁজ হয়ে এলো। মেয়েটা পাগল হয়ে গেল নাকি? এখানে হাসার কি আছে? হাসার মতো তো কোনো ঘটনাই ঘটেনি, তাহলে হাসছে কেন? রিমি উচ্চস্বরে কিছুক্ষণ হাসার পর তার হাসি থামালো। তারপর বলল, তোর কি আমার এতই বোকা মনে হয়? মানে? আরে এই ছবিগুলোর অনেক কপি আমার কাছে আছে, তাই ডিলিট করে কোনো লাভ নেই। খেল এখনো শেষ হয়নি বাবু, কেবল তো শুরু। রিমির কথা শুনে আমার হাসি মুখটা চুপসে গেল। নিজেকে খুব বোকা বোকা মনে হতে লাগলো। এই ছবি যদি রিমি সত্যি সত্যি ভাইরাল করে তাহলে আমি শেষ। আমি এখন কি করব বুঝতে পারছি না। কিছুক্ষণ ভাবার পরেও কোনো উপায় খুঁজে পেলাম না। বাধ্য হয়ে রিমিকে বললাম, কত টাকা লাগবে তোর? বেশি না, মাত্র 2000 টাকা। কি, 2000 টাকা? মশাই। আমার কাছে এত টাকা নেই, একটু কম কর প্লিজ। ঠিক আছে, কত দিতে পারবি বল? 500 টাকা দিব, এর বেশি আমার কাছে নেই। মাত্র 500 টাকা? থাক, লাগবে না তোর টাকা। এর চেয়ে ভালো আমি ছবিগুলো নেটেই ছেড়ে দিই। এ না না, এমনটা একদম করবি না। আমি 1000 টাকা দিব, প্লিজ এবার রাজি হয়ে যা। আমার মতো ফকিরকে আর ফকির বানাইস না। আচ্ছা, 1000 টাকাই দে। আমি আর কথা না বাড়িয়ে গোমড়া মুখে মানিব্যাগ থেকে 1000 টাকার একটা কড়কড়ে নোট বের করে রিমিকে দিলাম। রিমি টাকাটা নিয়েই সেটাতে চুমু খেলো। তারপর মিষ্টি এসে বলল, ধঙ্কু, আমার শ্বশুর আব্বার শয়তান ছেলে। ওই, আবার আলতু ফালতু কথা বলিস, এবার মার খাবি কিন্তু। আচ্ছা, আর বলবো না। ছবিগুলো সব ডিলিট করে দিবি, একটা কপিও রাখবি না। যদি এসব ছবি কারো হাতে পড়ে তাহলে মেরে তোর চামড়া ছাড়িয়ে দিব। আমার কথা শুনে রিমি কিছুই বললো না, শুধু মাথা নাড়লো। আমি বললাম, টাকা তো পেলি, এখন যা। যাচ্ছি। আর শোন, তোর জন্য গরম ভাত আর মাছের ঝোল রান্না করেছি। খাবার এখানে নিয়ে আসবো নাকি নিচে গিয়ে খাবি? এখন খাবো না, ক্ষুধা নাই। কেন? তুই তো দুপুরে কিছুই খাসনি, তাহলে খিদে নেই কেন? আসলে আমি বাইরে থেকে খেয়ে এসেছি। কি, তুই আজকেও বাইরে খাবার খেয়েছিস? তোকে না বলেছি বাইরের কোনো কিছু খাবি না? সেদিন খাবার বাইরে খেয়ে তোর পেটে ব্যথা করছিল। আরে আমি তো খেতে চাইনি, কিন্তু বন্ধুরা জোর করে খাইয়েছে। আসলে আজকে ম্যাচটা জিতেছি, তার উপরে আজকে আবার অনেক টাকার বাজি। আমি কথাটা বলতে গিয়েও থেমে গেলাম। রিমি আমার দিকে ভ্রু কুচকে তাকালো, চোখ গরম করে বলল, বাহ, বাবর দেখছি ভালোই উন্নতি হয়েছে। আজকাল বাজি ধরে খেলা হচ্ছে। মানে আমি বাজি ধরিনি, বন্ধুরা ধরেছিল আর আমি শুধু খেলেছি। থাক, আর মিথ্যা বলতে হবে না। কত টাকা বাজি ধরেছিলি? বেশি না, মাত্র 5000 টাকা। খুব ভালো। আজ বাজি ধরেছিস, আর কয়েকদিন পর মদ, গাঁজা, সিগারেট এসব খাবি। মানে কি, এসব কেন খাবো? আর বাজি ধরার সাথে এসবের কি সম্পর্ক? সম্পর্ক অবশ্যই আছে, এইভাবেই তো একটা ছেলে খারাপ হয়। আর তোর যে বন্ধুগুলো, প্রত্যেকটাই এক একটা খইচাল। ওদের সাথে থাকলে তুই এমনিতেই খারাপ হয়ে যাবি। সেটা আমার ব্যাপার, তুই যা, আমাকে অত জ্ঞান দিতে হবে না। হ্যাঁ,
ভালো কথা বললেই দোষ। তোকে ভালো কথা বলতে বলছে কে? যা ভাগ। রিমি আর কিছু না বলে চলে গেল। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে শুয়ে পড়লাম। চোখে একটু ঘুম ঘুম ভাব এসেছে। হঠাৎ কে যেন আমাকে ধাক্কাতে লাগলো। আমি চোখ মেলে দেখি রিমি। আমি এবার চরম বিরক্ত হলাম। চোখ মুখ কুচকে বিরক্তির সুরে বললাম, কি হয়েছে? ডাকছিস কেন? শান্তি মতো একটু ঘুমোতেও দিবি না নাকি? আগে খেয়ে নে, তারপর যত ঘুমাবি ঘুমা। বললাম তো বাইরে খেয়েছি, এখন খাবো না। না খেলে এক্ষুনি শ্বশুর আব্বু থুকু আব্বুকে যেন ফোন করে বলবো তুই বাজি ধরে ক্রিকেট খেলেছিস, সিগারেট খেয়েছিস, আমার সাথে মারামারি করেছিস, আর আমাকে খুব মেরেছিস। রিমির কথা শুনে লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসলাম। বললাম, তুই এত কিছু বলবি? সবই তো মিথ্যা কথা। সেটা তুই আর আমি জানি, কিন্তু আব্বু তো জানে না। তাছাড়া তুই তো জানিস আব্বু আমার কথা অন্ধের মতো বিশ্বাস করে। এসব কথা বললে তোর কি অবস্থা হবে একবার ভাব। উফ, আব্বু তোকে ফুটবল বানিয়ে কিক মারবে। রিমির এমন কথায় আমার চোখ মুখ শুকিয়ে গেল। বিরস গলায় বললাম, এটা তো অন্যায়, তুই আমাকে ফাঁসাচ্ছিস। ওহো, এখন তাহলে এটা অন্যায়? আর আমি যে সকাল থেকে হাত পুড়িয়ে রান্না করলাম সেটা কি? তো এখন আমাকে কি করতে বলছিস? বেশি কিছু না, রান্না করেছি, চুপচাপ খা। বিশ্বাস কর, আমার একটুও ক্ষুধা নাই। বাঁচতে চাইলে খা, নয়তো এক্ষুনি আব্বুকে ফোন করছি। আমি কাতর গলায় রিমিকে বললাম, আমার পেট ফেটে যাবে তো। ফাটলে ফাটুক, আমি আছি কি করতে, সেলাই করে দিব। কথাটা বলে রিমি একটু হাসলো। তারপর খাবারের প্লেট আমার হাতে দিয়ে বলল, চুপচাপ খা। আমি কোনো উপায়ন্তর না পেয়ে চুপচাপ খেতে লাগলাম। রান্না কেমন হয়েছে? ভালোই, তবে খেতে ইচ্ছে করছে না। আবার কথা বলছিস? সরি, আর বলবো না। আমি কোনো কথা না বলে খেতে লাগলাম। খাবার মুখে ঢুকছে না, তবুও জোর করে ঢুকাচ্ছি। খাবার গলা অব্দি উঠে গেছে। হঠাৎ রিমি বলে উঠল, তুই এত স্বার্থপর কেন? আমি খাওয়া থামিয়ে রিমির দিকে তাকালাম। বিরস গলায় বললাম, এখন আবার কি করলাম? খাচ্ছি তো। একা একা খাচ্ছিস কেন? তুই তো খেতে বললি, খেলেও দোষ, না খেলেও দোষ। কুত্তা, একবারও তো বললি না আমি খেয়েছি কিনা। তা না বলে গরুর মতো খেয়ে যাচ্ছিস। কেন, তুই খাসনি? না। কেন, খাবার কি সব শেষ হয়ে গেছে নাকি? কুত্তা, ভেবেছিলাম তুই আর আমি একসাথে খাবো, কিন্তু তুই যে এত স্বার্থপর জানতাম না। খালি নিজের কথা ভাবিস। আচ্ছা বাবা, সরি। যা, খাবার নিয়ে আয়, একসাথে খাবো। দরকার নেই, তোর ওখান থেকে খাইয়ে দে। আমি খাইয়ে দিব। তা নয় তো কি, আমি তোর জন্য রান্না করতে পারলে তুই আমাকে খাওয়াতে পারবি না? পারবো, কিন্তু তোর মতো বুড়িকে খাওয়াতে ইচ্ছে করছে না। দেখ, এখন আমার ঝগড়া করার একদম ইচ্ছা নেই। সকাল থেকে অনেক কাজ করেছি, খিদের জ্বালায় পেট চোচো করছে। প্লিজ খাইয়ে দে। ঠিক আছে, আয়, খাইয়ে দিচ্ছি। আমার কথা শুনে রিমি অনেক খুশি হলো। সামান্য হেসে আমার পাশে বসলো। আমি এক লোকমা ভাত রিমির মুখের সামনে ধরলাম। রিমি ছোট বাচ্চাদের মতো খেতে লাগলো। আমি খেয়াল করলাম রিমির চোখের কোণায় পানি চিকচিক করছে, এই বুঝে কেঁদে দিবে। আমি ভ্রু কুচকে রিমিকে বললাম, তোর চোখে পানি কেন? রিমি তাড়াহুড়ো করে চোখের পানি মুছে সামান্য হেসে বলল, ও কিছু না, তরকারিতে ঝাল বেশি হয়েছে তাই তাই ঝালের কারণে চোখে পানি চলে আসছে। কে বলল তরকারিতে ঝাল বেশি হয়েছে? সবকিছু ঠিকই তো আছে। হুর, বাদ দে তো, আই এবার আমি তোকে খাইয়ে দিই। আমাকে খাওয়াতে হবে না, তুই খা। চুপ কর তো। রিমি আমাকে জোর করে নিজের হাতে খাওয়াতে লাগলো। যদিও আমার ক্ষুধা নেই, কিন্তু কেন জানি রিমির হাতে খেতে আমার খুব ক্ষুধায় বেড়ে গেল। আমি আর রিমিকে বাধা দিলাম না, চুপচাপ তার হাতে খেতে লাগলাম। আমি রিমিকে এক লোকমা খাবার খাইয়ে দিচ্ছি, আবার রিমিও আমাকে এক লোকমা খাবার খাইয়ে দিচ্ছে। খাওয়া শেষ করে রিমি হাসি মুখে চলে গেল। আমি এবার নিশ্চিন্তে শুয়ে পড়লাম। যেই সেই চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। ঘুম ভাঙলো সন্ধ্যার সময় ফোনের শব্দে। ফোন হাতে নিয়ে দেখি আমার বন্ধু রিফাত ফোন করেছে। আমি ফোন রিসিভ করে কানে ধরলাম। রিফাতকে খোঁচা মেরে বললাম, কি ব্যাপার রিফাত বাবু, আজ হঠাৎ ফোন দিলেন যে? সূর্য আজ সকালে কোন দিক থেকে উদয় হয়েছে শুনি? কেন, আমি কি আমার বন্ধুকে ফোন দিতে পারি না? অবশ্যই পারিস। তাহলে খোঁচা মেরে কথা বলছিস কেন? না মানে, তুই সবসময় মিসড কল ছাড়া কল দিস না তো, তাই বললাম আর কি। বাদ দে তো ওসব। কই আসছিস? বাড়িতে। কেন? আড্ডা দিতে আসবি না? না রে, শরীরটা খুব ব্যথা করছে, আজকে আর কোথাও যাব না। ওহ দোস্ত, একটা কথা বলবো। বাব্বা, আজকাল অনুমতি নিয়ে কথা বলছিস দেখছি। এত উন্নতি হলো কিভাবে?
তা বল কি কথা বলবি? ছোট একটা হেল্প লাগবে, করবি? বল। এমনি এমনি তো আর তোরা ফোন দিবি না, যখন বাস দেওয়ার সময় হবে তখনই দিবি। এভাবে বলছিস কেন? তুই আমার বন্ধু, তোর কাছে হেল্প চাইবো না তো কার কাছে চাইবো বল? আচ্ছা সরি, বল কি হেল্প? মানে তুই তো জানিস আমি শিলাকে পছন্দ করি, বলতে গেলে আমি শিলাকে ভালোবাসি। কোন শিলাবে? আমাদের কলেজে যে নতুন মেয়েটা এসেছে সে নাকি? হুম। তো আমাকে কি করতে বলছিস? বেশি কিছু না, তুই শিলার ফোন নাম্বারটা ম্যানেজ করে দিতে পারবি? ও মোর খোদা, তুই এই জামানায় ফোন নাম্বার নিয়ে পড়ে আছিস? আরে বেকুব, শিলার ফেসবুক আইডি খুঁজে রিকোয়েস্ট পাঠা। আমি খোঁজ নিয়ে জেনেছি শিলা ফেসবুক ইউজ করে না, আর তাছাড়া শিলা আমাদের এলাকায় নতুন, সেজন্য কারো কাছে ওর ফোন নাম্বারটাও নাই। তুই একটু দেখ না প্লিজ। শালা, আমি শিলার ফোন নাম্বার কই পাবো? রিমির কাছে থাকতে পারে, রিমি তো শিলার বান্ধবী, রিমিকে একটু বলে দে না প্লিজ দোস। পাগল নাকি? রিমির কাছে নাম্বার চাইলে সে আমাকে মেরে ভর্তা বানাবে। তুই তো জানিস রিমি কেমন, শুধু শুধু ঝগড়া করে। আমি পারবো না, আমাকে ক্ষমা কর। প্লিজ দোস্ত, তুই আমার না বন্ধু, আমার এই হেল্পটা করবি না? আচ্ছা করব, কিন্তু 1000 টাকা লাগবে। দিলে করব, না হলে নাই। এখন বল দিবি? শালা এই কথাটা প্রথমে বললে কি হতো? ফোন রাখ, বিকাশে টাকা পাঠাস। শালা ধরেই বাস। আমি ফোন কেটে দিয়ে শয়তানি হাসি দিলাম। বন্ধুর টাকা মেরে খাওয়ার মজাই আলাদা। আমি ফোন রেখে দিয়ে রিমির কাছে গেলাম শিলার নাম্বার নিতে। রিমির ঘরে গিয়ে দেখে রিমি পড়ছে। আমি রিমির পাশে গিয়ে বসলাম। কি করিস? ঘোড়ার ঘাস কাটি। কিন্তু তুই তো পড়ছিস। তাহলে জিজ্ঞেস করছিস কেন, যখন দেখতেই পাচ্ছিস কি করছি? কি ব্যাপার রে, এত রেগে আছিস কেন? তো কি করব, পড়াশোনা তো নাম নাই, সারাদিন শুধু খাওয়া, ঘুম আর টোটো করে ঘুরে বেড়ানো। সন্ধ্যাবেলায় পড়াশোনা বাদ দিয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছিস কেন? একটু পড়াশোনা করলে কি হয়? আর কয়েকদিন পর যে পরীক্ষা, সে খেয়াল আছে তোর? পরীক্ষায় কি লিখবি শুনি? তোরটা দেখে লিখবো। কচু দেখাবো, ভাগ এখান থেকে। রাগ করছিস কেন? পড়বো তো। কবে পড়বি শুনি, ফাঁকিবাজ একটা। সময় হলে পড়বো, এখন তোর ফোনটা একটু দে। কেন, কি করবি? দরকার আছে, দে না। আগে বল কি দরকার। একটা নাম্বার নেওয়া লাগবে। কার নাম্বার? সেটা জেনে তুই কি করবি? ফোন দিতে বলছি, দে। আগে বল কার নাম্বার, তারপর দিব। শিলার নাম্বার তোর কাছে আছে? থাকলে দে তো প্লিজ। শিলার কথা শুনে রিমি কিছু সময় আমার দিকে চেয়ে রইল, তারপর হুট করে আমার শার্টের কলার চেপে ধরলো। আমি ভ্যাবাচাকা খেয়ে গেলাম। কিছু বলার আগেই রিমি চোখ পাকিয়ে বলল, কেন রে, শিরার নাম্বার দিয়ে তুই কি করবি? আমি মিনমিন করে বললাম, কিছু না, এমনি একটু দরকার ছিল। সত্যি করে বল কি দরকার, না হলে খবর আছে কিন্তু। আসলে দরকারটা আমার না, আমার বন্ধু রিফাতের। রিফাত শিলাকে পছন্দ করে। শিলার সাথে কথা বলার জন্য আমার কাছে নাম্বার চাইলো, কিন্তু আমার কাছে নাম্বার নেই। ভাবলাম তোর কাছে হয়তো আছে, তাই নিতে আসলাম। রিমি এবার আরো শক্ত করে আমার শার্টের কলার চেপে ধরলো, মুখের কাছে মুখ এনে ধমক দিয়ে বলল, কুত্তা, মিথ্যা বলার জায়গা পাস না কি ভাবছিস? আমি তোকে চিনি না। আমি নিশ্চিত নাম্বার নিয়ে তুই শিলার সাথে কথা বলবি আর ওর সাথে টাঙ্কি মারবি, লুইচা একটা। আমি রিমির থেকে নিজেকে সারিয়ে নিরীহ গলায় বললাম, তওবা তওবা, নাউজুবিল্লাহ। তুই আমাকে এমন মনে করিস? আমার সম্পর্কে তোর এমন ধারণা? ছি, তোর কি মনে হয় আমি নাম্বার নিয়ে শিলার সাথে কথা বলবো? অবশ্যই। নাউজুবিল্লাহ। আল্লাহ, এটা শোনার আগে আমার মরণ কেন হলো না? এই বান্দর ঢং একটু কম দেখা। আমি সত্যি বলছি। তাছাড়া তুই ভাবলি কেমন করে আমি শিলার মতো একটা পেতনির সাথে কথা বলবো? সত্যি তো শিলার সাথে কথা বলবি না? 100% সত্যি। আমার বিশ্বাস হচ্ছে না। তুই আমার মাথা ছুঁয়ে বল। রিমির কথায় ওর উপর রাগ উঠল। ছোট্ট একটা বিষয় নিয়ে এমন করছে কেন? আমি রাগী স্বরে বললাম, তুই এত সিরিয়াস হচ্ছিস কেন বলতো? সামান্য একটা ফোন নাম্বারই তো চাইছি, আর তাতেই তুই শুরু হয়ে গেছিস কেন? ফোন নাম্বার দিলে কি সমস্যা শুনি? আর আমি যদি কোনো মেয়ের সাথে কথা বলিও তাতে তোর কি? তোর এত সমস্যা কিসের? সমস্যা আছে, আর সেটা অনেক বড় সমস্যা, যেটা তোর মতো গাধা বুঝবে না। আবুল কোথাকার। আলতু ফালতু কথা রাখ, নাম্বারটা দে। আগে আমার মাথা ছুঁয়ে কসম খা, তারপর। আমি আর কোনো উপায় না পেয়ে রিমির মাথায় হাত দিয়ে বললাম, শিলার ফোন নাম্বারটা আমি সত্যি রিফাতের জন্যই নিচ্ছি। আমি ওই মেয়ের প্রতি আমার কোনো আগ্রহ নেই। এবার বিশ্বাস হলো নাকি আরো কিছুর কসম খাওয়া লাগবে? রিমি আর কিছু না বলে ওর মাথা থেকে আমার হাত সরালো, তারপর ফোনটা দিয়ে বলল, ঠিক আছে, শিলার নাম্বারটা নে। আমি শিলার নাম্বারটা নিয়ে চলে আসতে লাগলাম। হঠাৎ আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি উদয় হলো।
ভাবলাম রিমিকে একটু রাগিয়ে দিলে কেমন হয়, যেই ভাবা সেই কাজ। আমি দরজার কাছে গিয়ে রিমিকে ডাক দিলাম, রিমি হুম, কি? একটা কথা বলবো? বল। আমি দুষ্টু হাসি দিয়ে বললাম, আসলে শিলার ফোন নাম্বারটা আমি আমার জন্য নিলাম। শিলার সাথে প্রেম করব তাই। ভালো করছি না? তাছাড়া শিলা মেয়েটা যথেষ্ট সুন্দরী, ওর সাথে প্রেম করলে মন্দ হয় না, কি বলিস? আমার কথা শুনে মুহূর্তে রিমের মুখ অন্ধকারে চেয়ে গেল, সেই সাথে মুখে ঈষৎ লাল আভা ফুটে উঠল। কি যেন সূর্যাস্তের আগ মুহূর্ত। আমি বেশ বুঝতে পারছি রিমি রেগে গেছে, শুধু রেগে নয়, মাত্রাতিরিক্ত পরিমাণ রেগে আছে। কিন্তু আমি ভয় পেলাম না, রিমির রাগা চেহারাকে বেশ উপভোগ করতে রাখলাম। এদিকে রিমি রেগে গিয়ে সামানে হাত কসলাচ্ছে, চোখ দুটো লাল হয়ে গেছে, রাগে ও শরীর রীতিমতো কাঁপছে। ভাবলাম আগুন একটু ঘি ঢেলে দেই, দারুণ জমবে। আমি দুষ্টু হাসি দিয়ে রিমিকে বললাম, কথা বলছিস না কেন? শিলার সাথে রিলেশনে জড়ালে কেমন হবে? আমি ভাবছি কাল শিলাকে প্রপোজ করব, তুই কি বলিস? রিমি এবার এক লাফে বসা থেকে উঠে দাঁড়ালো, তারপর টেবিলের উপরে রাখা স্কেলটা হাতে নিয়ে চিৎকার করে বলল, তুই শিলার সাথে প্রেম করবি না, তাকে প্রপোজ করবি। আমি হাসি মুখে উত্তর দিলাম, অবশ্যই। আর তুই শিলাকে নাম ধরে ডাকছিস কেন? শিলা তোর হবু ভাবি, আর ভাবিকে কি কেউ নাম ধরে ডাকে? আজ থেকে শিলাকে ভাবি বলে ডাকবি। আমার কথা শুনে রিমি চোখ বড় বড় করে তাকালো। দেখলাম রিমি জোরে জোরে শ্বাস নিচ্ছে। আমি এখান থেকে ওর নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। শ্বাস নেওয়ার সময় রিমির সরু নাকের পাটি বরাবর ফুলে যাচ্ছে, চেহারায় এক অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে। কিন্তু সেই সৌন্দর্য বেশিক্ষণ স্থায়ী হলো না। রিমি প্রচন্ড রেগে গিয়ে সাপের মতো হিসিয়ে বলল, আজ তোকে আমি মেরেই ফেলবো রে কুত্তা। তুই প্রেম করবি তাই না? দাঁড়া, তোর প্রেম করার শখ আমি মিটাচ্ছি। এক নাগারে কথাগুলো বলে রিমি আমার দিকে তেড়ে আসলো। আমিও আর দাঁড়ালাম না, দিলাম ঝড়ের বেগে একটা দৌড়। এক দৌড়ে ঘরে এসে দরজা বন্ধ করে দিলাম। রিমি আমার ঘরের সামনে এসে চিৎকার করে বলতে লাগলো, এখন দরজা বন্ধ করলি কেন? সাহস থাকলে দরজা খোল, তোর প্রেমের ভূত মাথা থেকে নামিয়ে দিচ্ছি। বাদর কোথাকার, এই চেহারা নিয়ে প্রেম করবে রে? আয়নায় নিজের চেহারা দেখেছিস কখনো? তোর দিকে কোনো মেয়ে ফিরেও তাকাবে না। কে বলেছে তাকাবে না? আরে কলেজের সব মেয়ে আমার জন্য পাগল, আমাকে এক পলক দেখার জন্য বারবার ছুটে আসে। দেখিস কাল তোর সামনে শিলাকে প্রপোজ করব, আর শিলাও আমার প্রপোজ একসেপ্ট করবে। আমিও দেখবো কেমনে একসেপ্ট করে। তোকে যদি শিলার হাতে মার না খাওয়াইছি তো আমার নামও রিমি না। তারপর রিমি আরো কিছুক্ষণ বকবক করে চলে গেল। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে শুয়ে পড়লাম। যাক, বাঁচা গেল। রাতে সবাই মিলে খেতে বসেছি, হঠাৎ রিমি আমার পায়ে ছোঁয়া মারলো। আমি চমকে উঠে রিমির দিকে তাকালাম, দেখি রিমি মাথা নিচু করে খাবার খাচ্ছে আর মুচকি হাসছে। আমি কিচ্ছু বললাম না, মা বাবা পাশে আছে, খামোখা ঝামেলা করে লাভ নেই, রিমিকে পরে দেখে নিব। আমি এসব ভাবছিলাম, হঠাৎ রিমি আবার আমার পায়ে ছোঁয়া মারলো। এবার বেশ জোরেই মেরেছে পেতনিটা। আমি ব্যথা পেয়ে মৃদু স্বরে চিৎকার করলাম, কি হলো? কিছু না মা, পায়ে মশা কামড়াচ্ছে। কই, ঘরে তো একটাও মশা নেই। এটা সেই মশা না মা, এটা হচ্ছে মানব মশা। কি? কিছু না, বাদ দাও। আমি আর কিছু না বলে চুপচাপ খেতে লাগলাম। একটু পর খেয়াল করলাম কে যেন আমার পায়ে সুড়সুড়ি দিচ্ছে। আমি মাথা নিচু করে আর চোখে নিচের দিকে তাকালাম, দেখি রিমি আমার পায়ে সুড়সুড়ি দিচ্ছে। আমি জানতাম এটা রিমিরই কাজ হবে। আমার রিমির উপরে খুব রাগ উঠলো, পেতনিটা শান্তি মতো খেতেও দিচ্ছে না। আমি রাগে লোক নিয়ে রিমির দিকে তাকালাম, আর তখনই রিমি আচমকা আমাকে চোখ টিপ মারলো। আমি ভ্যাবাচাকা খেয়ে গেলাম। মনে মনে বললাম, দাঁড়া পেতনি, তোর ব্যবস্থা করছি। কথাটা বলেই আমি খুব জোরে রিমির পায়ে ছোঁয়া মারলাম। রিমির নরম মসৃণ পাটা জোরে চেপে ধরলাম। রিমি ব্যথা পেয়ে বেশ জোরে চিৎকার দিল। ওর চিৎকার শুনে মা বাবা চমকে উঠল। মা হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে রিমি? এইভাবে চিৎকার দিলি কেন? রিমি আমতা আমতা করে বলল, মানে সেরকম কিছু না আম্মু, আসলে খুব মশা কামড়াচ্ছে তো তাই। তোদের দুজনকেই শুধু মশা কামড়াচ্ছে? কই, আমাকে আর তোর আব্বুকে তো কামড়াচ্ছে না। সেটা আমাকে বলছো কেন? মশাকে গিয়ে বলো তোমাকে আর আব্বুকে সে কামড়াচ্ছে না কেন। রিমির কথা শুনে সবাই হেসে উঠলাম। তারপর সবাই খাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে ছাদে গেলাম সিগারেট খেতে। আজ সারাদিনে একটাও সিগারেট খাওয়া হয়নি। এখন যদি না খাই তাহলে ঘুমোতে পারবো না। মাথাটা এমনিতেই প্রচন্ড ব্যথা করছে, সিগারেটই এখন একমাত্র ব্যথা কমানোর ওষুধ। আমি ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে সিগারেট আগুন ধরালাম। সিগারেট টানছি আর আকাশের দিকে তাকিয়ে ধোঁয়া ছাড়ছি। এখন বেশ ভালো লাগছে, মাথা ব্যথাটাও একটু কমে গেছে।
কোন ব্র্যান্ডের সিগারেট খাস? মনের আনন্দে সিগারেট টানছিলাম, হঠাৎ কে যেন পিছন থেকে কথাটা বলল। আমি থতমতো খেয়ে তাড়াতাড়ি পিছন ফিরে তাকালাম, দেখি রিমি দাঁড়িয়ে আছে আর ওর হাতে একটা ঝাঁটা। রিমিকে এইভাবে দেখে আমার গলা শুকিয়ে গেল, হাঁটু কাঁপতে লাগলো। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, রিমি তুই?" হ্যাঁ, জানবো আমি। তা আপনি কোন ব্র্যান্ডের সিগারেট খাচ্ছেন? রিমির কথা শুনে বোকা ভাব নিয়ে বললাম, মানে আসলে আমি সিগারেট খাই না, এমনি টেস্ট করছিলাম, দেখলাম খেতে কেমন লাগে। ও, তাই বুঝি। তা সত্যি সিগারেট খেতে কেমন লাগলো? একদম ফালতু। আমি বুঝি না মানুষ কিভাবে এসব ফালতু জিনিস খায়। আমার তো বমি আসছে। ওয়াক্থু। কুত্তা, সিগারেট খেয়ে এখন সাধু সাধু হচ্ছে তাই না? কানাকে বৃন্দাবন দেখাচ্ছিস? আজ 1 মাস ধরে তোকে ফলো করছি। আমি অনেক আগে টের পেয়েছি তুই সিগারেট খাস, কিন্তু হাতে নাতে ধরতে পারছিলাম না। আজ যখন পেয়েছি, এইটাই তোর জীবনের শেষ দিন হবে। আজ মেরে তোর চামড়া গুটিয়ে দিব। রিমি প্রচন্ড রেগে কথাগুলো বলেই আমাকে বেদম মারতে লাগলো। আমি সর্বশক্তি দিয়ে রিমিকে থামানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। এই পেতনিটার সাথে কোনো কালেই আমি ঝগড়া বা মারামারিতে পেরে ওঠেনি, আজও তার ব্যতিক্রম হলো না। আমি কোনো উপায় না পেয়ে দৌড়ে ছাদ থেকে চলে আসলাম। ঘরে এসে তাড়াহুড়ো করে দরজা বন্ধ করে লম্বা লম্বা শ্বাস নিতে লাগলাম। আর একটু হলেই পেতনিটা আমাকে মেরেই ফেলতো। এদিকে রিমি আমার ঘরের কাছে এসে চিৎকার করে আমাকে ডাকতে লাগলো। এই কুত্তা, দরজা খোল। আমি কোনো কথা না বলে ভয় চুপ করে বসে রইলাম। আমি জানি দরজা খুললেই রিমি আমাকে আবার মারবে, আর আমি যদি প্রতিবাদ করি তাহলে বাড়ির সবাইকে ডেকে আমার নামে মিথ্যে নালিশ করবে। তখন আরো বিপদ, বাবার হাতে জুতো পেটা আর মার হাতে খুন্তির বাড়ি খাওয়া লাগবে। ওই বান্দর, এখনো দরজা খুলছিস না কেন? আমি এবার আর চুপ করে থাকতে পারলাম না, ভয়ের তো কণ্ঠে বললাম, দরজা খুললে তুই আমাকে মারবি। মারবো না, তুই দরজা খোল। না, খুলবো না। না খুললে এক্ষুনি আম্মু আব্বুকে ডেকে বলবো তুই সিগারেট খাইছোস। এখন ভালোই ভালোই দরজা খুলবি নাকি আব্বুকে ডাকবো? আমি আর কোনো উপায় না পেয়ে ধীরে ধীরে দরজাটা খুললাম। দেখে বাইরে রিমি ফুপিয়ে ফুপিয়ে নিঃশব্দে কান্না করছে। আমি কিছু বলতে যাব, তখনই হুট করে রিমি আমাকে জড়িয়ে ধরলো, তারপর হাউমাউ করে কাঁদতে লাগলো। রিমির এমন কাণ্ডে আমি হতবাক হয়ে গেলাম, অবাকের চরম মাত্রায় পৌঁছে গেলাম। তবদা খেয়ে ঠায় দাঁড়িয়ে রইলাম। আমার মাথায় আসছে না রিমি হঠাৎ কান্না করছে কেন, কি হলো তার। আমি ভাবাভাবি বাদ দিয়ে রিমিকে ধরে ঘরে নিয়ে আসলাম। রিমি এখনো আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। আমি রিমিকে ঘরে নিয়ে এসে বিছানার উপরে বসালাম। রিমি ছোট বাচ্চার মতো গুটিসুটি মেরে বসলো। আমি শান্ত গলায় বললাম, কি হয়েছে তোর, হুট করে এভাবে কান্না করছিস কেন? রিমি আমার কথার কোনো উত্তর দিল না, সে তার কান্নার গতি আরো বাড়িয়ে দিল। আমি আবারও বললাম, কি হলো বল, কান্না করছিস কেন? আরে কান্না করার কথা তো আমার, আমি এতগুলা মায়ের খেলাম, কথায় আমি কাঁদবো? তা না, উল্টো তুই কাঁদছিস। রিমি ফোপাতে ফোপাতে বলল, কুত্তা, তুই সিগারেট খাইছোস কেন? রিমির কথা শুনে অবাক হয়ে বললাম, আমি সিগারেট খাই বলে তুই কাঁদছিস? হুম। কেন? কুত্তা, তোর কিছু হয়ে গেলে আমাদের কি হবে? আমার কথাটা একটাবার ভেবেছিস? তোর কিছু হলে আমি মরে যাব, জানিস না? সিগারেট খাওয়া খারাপ, ক্যান্সার হয়। রিমি কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। আমি হাঁ করে ওর সেসব কথা শুনলাম। আমি রিমির কথা শুনে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না, কিন্তু কেন জানি না আমার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠলো। আমি কেঁপে উঠলাম, সরু চোখে রিমির পানে তাকালাম। কাঁদলে রিমিকে খুব সুন্দর দেখায়, কান্না মাখা চেহারায় একটা মায়া ফুটে ওঠে, যার নাম আমার জানা নেই, কখনো জানার চেষ্টাও করিনি। রিমির সেই মায়ার মুগ্ধ হতে সবাই বাধ্য, যেমনটা আমি হয়েছি বহুবার, বারংবার, অসংখ্যবার, আর ভবিষ্যতেও হতে থাকবো। আমি রিমিকে হাসানোর জন্য বললাম, এই পেতনি, আমার কিচ্ছু হবে না, আর হলেও তুই তো আছিস আমার সেবা করার জন্য, আমার বিনা বেতনের চাকরানি। আমার কথা শুনে রিমি হাসার বদলে রেগে গেল, আমার দিকে চোখ গরম করে তাকালো। কিছু বলতে যাবে হঠাৎ ওর হেঁচকে উঠে গেল। আমি এক গ্লাস পানি রিমির দিকে এগিয়ে দিলাম। পানিটুকু খাওয়ার পর রিমি একটু স্বাভাবিক হলো, ইতিমধ্যে কান্নাও থেমে গেছে। হঠাৎ রিমি আমার হাত ওর মাথার উপরে রেখে বলল, কথা দে, আর কোনোদিন এসব ছাইপাশ খাবি না। আরে বললাম তো আমার কিচ্ছু হবে না, খামোখা চিন্তা করছিস। চিন্তার কারণ আছে বলেই করছি। তোর কিছু হলে আমাদের সবার কি হবে একবার ভেবে দেখেছিস সে কথা? আমার কথা একবার ভেবেছিস? বোঝার চেষ্টা কর। আমি রিমির মাথা থেকে হাত ছড়িয়ে বললাম, ভাবার দরকার নেই, আর বোঝারও দরকার নেই। জানিস, এইটাই আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা।
তুই আমাকে কোনোদিনও বোঝার চেষ্টা করলি না। কথাটা বলে রিমি আবারও কান্না শুরু করে দিল। আমি পড়লাম মুশকিলে। এই মেয়েটা অল্পতেই কেটে দেয়। আমি কোনো উপায় অন্তর না পেয়ে বললাম, আচ্ছা আর কখনো সিগারেট খাবো না, খুশি এবার? খুব বেশি। তারপর রিমি ও নরম কমল হাত দিয়ে আমার গাল দুটো চেপে ধরলো, নরম সুরে বলল, মারগুলো খুব লেগেছে তাই না রে? আমি ঢং দেখিয়ে বললাম, খুব লেগেছে, ব্যথায় আমার প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। আমি সরি, বুঝতে পারিনি তুই এত ব্যথা পাবি। কান্না মাখা গলায় বলল রিমি। আমি দুষ্ট হাসি দিয়ে বললাম, এখন আর সরি বলে কি লাভ? সরি বললে কি আর ব্যথা কমে যাবে? তা কোথায় ব্যথা করছে? এই শোনো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিও, কেমন?